মাস্টারের কাছে গিয়ে পড়ি। চল তাহলে যাওয়াই যাক। কেমন করে ডাকছো? আমি সামনে যাই দেখছি সেটাই যেন আমার থেকে দূরে আরো দূরে যেতে লেগেছি। আমি তখন ঘুম কাটিয়ে কোনো মতে পা চালাতে লাগলাম। বন্ধুরা, আগেকার গল্পটা কোনো মিথ্যে বিষয়ের ওপর নয়, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমার বয়স তখন 12 কি 13 হবে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমাদের গ্রাম থেকে আমি যেখানে টিউশন করতে যেতাম জায়গাটা অনেকটাই দূরে। আর তখনকার দিনে এখনকার মতো সাইকেল গাড়িও ছিল না। আমাদের সেই পড়তে যেতে হতো কাঁচামাটি রাস্তায় হেঁটে হেঁটে। আর বর্ষাকালে বৃষ্টির সময় ওই রাস্তা হয়ে যেত 1 হাঁটু করে কাদা। আর আজকে আমি শোনাবো ওই রাস্তায় ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অমানবিক ঘটনা। আর আমার নাম হলো রাজ। সেদিন ছিল বৈশাখ মাসে বিকালের দিন। গরমের বেলা হওয়ার কারণে বিকাল গড়িয়ে সন্ধ্যে নামার সময় আমি খেলার মাঠ থেকে বাড়ি ফিরছিলাম। আমার না সন্ধ্যাবেলা পড়তে যেতে একটুও ভালো লাগে না। আমারও না পড়তে যেতে একটুও ভালো লাগে না, কিন্তু ওই যে মায়ের মারের চোটে আমাকেও পড়তে যেতে হয়। তোরও ভালো লাগে না? চল তাহলে আজকে বাড়িতে গিয়ে বলি যে পড়তে যাব না, যদি পড়ার হাত থেকে রেহাই পাওয়া যায়। ঠিকই বলেছি, তাহলে আমিও আজকে বলে দেখ। ছেলেটাও হয়েছে সেরকম, সবসময় খালি খেলা আর খেলা করে যায়। তুমি কিছু বলতে পারো না? এগুলো কি শুনছি বাবু? তুই নাকি আজকাল ঠিক করে পড়াশোনা করছিস না? কই, আমি তো পড়াশোনা করছি তো। মা তোমায় এমনি মিছে কথা বলছে। ওই দেখো দেখিনি, ছেলেটা কিরকম মিথ্যে কথা বলা শিখেছে। আবার জানো, তোমার ছেলে আর কুমার মিলে ঠিক করছে নাকি আজকে পড়তে যাবে না। বাবু, এগুলো আমি কি সব কথা শুনছি? কি বলছে এগুলো মা? চুপচাপ পড়তে যা, আর যেন অন্য কোনো কথা না শুনি। তারপর আমি বাবা মার কাছে বকানি খেয়ে গুটি গুটি পায়ে চলে গেলাম পড়তে। কি রে, তুই যে বললি পড়তে আসবি না? আরে আমিও তো আসতাম না, মা বাবা তো আমায় বকাবকি করে পাঠিয়ে দিল। আরে আমাকেও রে জোর করে পাঠিয়ে দিল। চল তাহলে, এত দূর যেকালে চলে এসেছি, তাহলে আর দেরি করে লাভ নেই, মাস্টারের কাছে গিয়ে পড়ি। চল তাহলে যাওয়াই যাক। তারপর আমি আর কুমার মিলে যথারীতি চলে গেলাম সিধু মাস্টারের কাছে পড়াশোনা করতে। তখনকার দিনে সিধু মাস্টার ঠিক রাত 9টায় ছুটি দিত। সেদিনও ঠিক সময় রাত 9টাতেই ছুটি দিল সিধু মাস্টার। মাস্টার মশাই যে কি সব পড়ায় আমার তো কিছুই মাথায় ঢোকে না। আমারও তো মাথায় কিছু ঢোকে না। ঠিক আছে, আমার বাড়ি তো চলেই এসেছে, আবার পরে কথা হবে। আমি বাড়ি চললাম। ঠিক আছে, যা তাহলে, আবার পরে কথা হবে ফোন। এবার আমিও একটু জোরে পা চালাই, আমার বাড়ি তো অনেকটাই দূরে। ঠিক আছে, সাবধানে যাবি, তাহলে আবার কাল দেখা হচ্ছে। তারপর আমি একা একা হাঁটতে আরম্ভ করলাম ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে। মনে তখন আমার ভয়ও লাগছে, পুরো রাস্তার মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই আমার মনে হলো কেউ আমাকে মৃদু স্বরে ডাক দিচ্ছে। কেউ একটা মনে হলো আমাকে পেছন থেকে ডাকছে। কই, পেছনেটা আমি কাউকেই দেখতে পাচ্ছি না। কে আছো এখানে? আমাকে কে আমার নাম ধরে ডাকছো? কি- কে তুমি? কোথায় আছো? কোথায় আছো তুমি? তারপর আমি এদিক ওদিক অনেক তাকিয়ে দেখলাম, কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না। তখন আমার মনে ভয় হতে লাগলো। তখন আমায় কে বা ডাকছিল পেছন দিক থেকে? কেনই বা আমার সাথে সে খেলতে চাইছিল? এই ঘটনা ভাবতে ভাবতে আবারও আমার কানে এলো সেই ডাক, কিন্তু আগের তুলনায় তার স্বরটা ছিল আরো গম্ভীর। তার ডাকে আমি আস্তে আস্তে মোহিত হতে লাগলাম। খেলতে যাবি না আমার সাথে? আয় না, আমরা দুজন মিলে একটু খেলা করি, আমার খুব খেলতে ইচ্ছা করছে। তার ওই কথাগুলো শুনে আমার এবার খুব ভয় হতে লাগলো। আমার চোখে যেন ঘুম জুড়িয়ে যাচ্ছে। আমি সামনে যাই দেখছি সেটাই যেন আমার থেকে দূরে আরো দূরে যেতে লেগেছে। আমি তখন ঘুম কাটিয়ে কোনো মতে পা চালাতে লাগলাম। তখন আমার মনে হচ্ছিল আমার পা যেন ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমার পা যেন কেউ বেঁধে রেখেছে শিকল দিয়ে মাটির সাথে। একটু পর যেতে না যেতেই আমি দেখতে পেলাম দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে।
আমি প্রাণপণে দৌড়ে ওর কাছে গিয়ে দেখলাম এক ভয়ানক জিনিস। ওটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। আমি দেখতে পেলাম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার পায়ে ছিল বড় বড় নখ, তার হাঁটুর নিচটা যেন কেটে ফালা ফালা হয়ে আছে। তার মুখের একদিকটা ছিল আগুনে পোড়া দাগ, যেন কেউ মনে হচ্ছে আগুনে পুড়িয়ে ঝলসে দিয়েছে। আর তার মুখের আরেক দিকে ছিল অজস্র কাটার দাগ, আর তার পরনে ছিল একটা পুরনো লাল কাপড়। তারপর সে বলে উঠল, আমার সাথে খেলতে যাবি না? চল আমরা দুজন মিলে একটু খেলে আসি। কে তুমি? এত অন্ধকারের মধ্যে কি করছো? না না, আমি তোমার সাথে খেলতে যাব না। আমি বাড়ি যাব। বাড়ি তো যাবে, তার আগে আমার সাথে একটু খেলে যা। না না, আমি খেলতে পারবো না। না খেললে তো তোকে আমি আর ছাড়বো না, খেলতে তো তোকে হবে। না না, আমায় যেতে দাও এখান থেকে। ও মা, মা। কি, তুই কাঁদছিস কেন? তারপর আমার সামনে থাকা সেই ছেলেটি আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো, আর তার পিছু পিছু যেতে লাগলাম আমিও। তখন আমার পা যেন আমারই বিরুদ্ধে কাজ করছে। আমার পা যেন সেই ছেলেটির বসে। অনেকটা পথ যাবার পর আমি দেখতে পেলাম গ্রামের প্রথম পুকুর, তেঁতুল পুকুরের পাড়। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমায়? জানবি রে জানবি, সবই জানবি একটু পর। এরপরের ঘটনা আমার কিছুই মনে নেই। এরপর যা শুনেছি পুরোটাই আমার মায়ের মুখ থেকেই শুনেছি। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি এলো না? আজের বাবারও পরিহারি, মাঠে যাওয়াটার সময় পেল না। পুরো দিনটা কেটে গেল, তাকে এখনই মাঠের জমি ঠিক করতে যেতে হলো। তো রাত হয়ে গেল, ছেলেটা এখনো এলো না। আমার ঠিক ভালো লাগছে না। আমি গিয়ে পাশের বাড়ির পরিষ্কারকে বলি ছেলেটাকে খুঁজে আনতে। পুরো, পুরো বাড়িতে আছো নাকি? বলি ও পুরো। হ্যাঁ বৌমা, বলো। ছেলেটা সেই কখন বলতে গেছে, এখনো বাড়ি ফিরলো না। চিন্তাও তো হয় নাকি আমার। তুমি বৌমা চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। এ ভোলা, ভোলা, একটু বাবা আয় তো। হ্যাঁ দাদু বলো। শুনেছি রাজকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। চল আমি আর তুই মিলে একটু দেখে আসি। বলছি বৌমা, রাজকে কখন থেকে খুঁজে পাচ্ছ না? কোথায় গিয়েছিল রাজ? সেই কখন সিধু মাস্টারের কাছে পড়তে গিয়েছিল, এখনো বাড়ি ফিরলো না। সিধু মাস্টার তো 9টার মধ্যে ছুটি দিয়ে দেয়, এখনো রাজ আসেনি। ঠিক আছে, আমি আর দাদু মিলে ঘুরে দেখছি। চলো দাদু, রাত তো অনেক হলো, আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়া যাক। হ্যাঁ চ ভোলা, এবার বেরিয়ে পড়া যাক। তুমি বৌমা আর চিন্তা করো না, আমরা দুজন মিলে খুঁজে আনছি রাজকে। এসে তো বলি, আছিস নাকি বাড়িতে? হ্যাঁ খুড়ো, বলো। নগেনের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর কাছে আছে নাকি সে? কই না তো, আমি তো 9টার সময় ছুটি দিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। সে কি কথা মাস্টার মশাই, এখনো তো রাজ বাড়ি ফেরেনি, তাহলে কেন কোথায় রাজ? আমার তো এবার চিন্তা হতে লাগলো রে বলা। সিধুর কাছে নেই, এখনো বাড়ি ফেরেনি, তাহলে গেল কোথায় রাজ? আমি বলি কি দাদু, আমি আর তুমি মিলে একটু রাস্তাটা খুঁজে দেখি। চল তাহলে যাওয়া যাক। দাদু, সব রাস্তায় তো খুঁজে দেখা হয়ে গেল, ওই মাঠের দিকে তেঁতুল পুকুরের দিকটা একটু দেখে আসা যাক। হ্যাঁ চল তাহলে ওই দিকটা একটু দেখে আসা যাক। দেখো দাদু, কি ঘুটঘুটে অন্ধকার, এক হাত তপাতেও কিছু দেখা যাচ্ছে না। ঠিকই বলেছিস বলা। দাদু ওই দেখো, দূরে ওটা কে একটা পড়ে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো রে, দূরে হতে কে পড়ে আছে বলে তো মনে হচ্ছে। চল চল, কাছে গিয়ে দেখা যাক।
দাদু এটা তো রাজ। কি হলো রাজের? এ রাজ, রাজ কি হলো তোর? তাই তো রে ভোলা, এটা তো রাজি। দেখে বুঝতে পারছিস না, ও অজ্ঞান হয়ে গেছে। চল চল, ওকে বাড়ি নিয়ে যাওয়া যাক। তারপর মায়ের মুখ থেকে শুনেছি দাদু আর ভোলা মিলে আমাকে বাড়ি পৌঁছে দেয়। ওই ঘটনার পর কেটে গেল অনেক বছর, কিন্তু আমি আজ অব্দি বুঝতে পারলাম না সেই দিনকার ওই ছেলেটি কি করতে চেয়েছিল আমার সাথে, বা কেই বা ছিল সেই ছেলেটি। এই কথা আমার কাছে আজ অব্দি অজানাই রয়ে গেল। বন্ধুরা, যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে গল্পটি শেয়ার করো। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততদিনের জন্য টাটা।